নমস্কার, ভারতীয় রাজনীতিতে আপনাদের স্বাগত। ২০২৬ সালে বাংলাদেশে যা ঘটল তাকে শুধু একটা নির্বাচন বললে কিন্তু ভুল হবে। এটা ছিল একেবারে একটা রাজনৈতিক ভূমিকম্প, আর সেই কম্পনের ঢেউ সরাসরি এসে পড়েছে ভারতের দরজায়। চলুন আগামী কয়েক মিনিটে আমরা গভীরে গিয়ে দেখব কিভাবে এই নতুন অধ্যায় ভারত বাংলাদেশ সম্পর্ককে একেবারে নতুন করে সাজাতে চলেছে। তো আজকের আলোচনায় আমরা কি বিষয় দেখব? প্রথমে এই রাজনৈতিক ভূমিকম্পের মাত্রাটা বোঝার চেষ্টা করব। তারপর দেখব কিভাবে একটা ছাত্র আন্দোলন এই অবিশ্বাস্য পরিবর্তনের জন্ম দিল। এরপর আমরা নতুন সরকারের এজেন্ডাটা খতিয়ে দেখব, আর সবশেষে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে পুরনো চ্যালেঞ্জ আর নতুন বাস্তবতাগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ করব। চলুন শুরু করা যাক ১২ই ফেব্রুয়ারির সেই নির্বাচনের ফলাফল দিয়ে, যা এক রাতের মধ্যে বাংলাদেশের কয়েক দশকের চেনা রাজনৈতিক সমীকরণটাই যেন পাল্টে দিল। ফলাফলটা ছিল এক কথায় অবিশ্বাস্য। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে বিএনপি একটা অভাবনীয় বিজয় পেয়েছে। তারা সংসদে ২/৩ বেশি আসন দখল করে নিয়েছে, যা বহু পোড় খাওয়া রাজনৈতিক বিশ্লেষকেরও কল্পনার বাইরে ছিল। এই স্লাইডের সংখ্যাগুলো দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ২৯৯টা আসনের মধ্যে বিএনপি একাই পেয়েছে ২০৯টা। প্রায় ২০ বছর ক্ষমতার বৃত্তের বাইরে থাকার পর এটাকে একটা ঐতিহাসিক প্রত্যাবর্তন ছাড়া আর কী বা বলা যায়, তাই না? শুধু আমরা নই, বিশেষজ্ঞরা পর্যন্ত এই ফলাফলকে একটা ভূমিকম্পের সাথেই তুলনা করছেন। নর্থ ইস্ট মিডিয়া হাবের কথাই ধরুন, তারা বলছে এটা আঞ্চলিক দাবা ছকের সম্পূর্ণ পুনঃস্থাপন। মানে পুরো সাউথ এশিয়ার জিওপলিটিক্যাল গেমটাই নতুন করে শুরু হলো। কিন্তু আসল প্রশ্নটা হলো, এত বড় একটা পরিবর্তন হলোটা কিভাবে? এর উত্তরটা কিন্তু নির্বাচনের মধ্যে নেই, আছে তারও আগে, মানে ২০২৪ সালের সেই উত্তাল দিনগুলোতে। এই নির্বাচনটা আসলে ছিল একটা গণ অভ্যুত্থানের ফসল, যার নেতৃত্বে ছিল মূলত তরুণ প্রজন্ম বা জেনজিরা। এই আন্দোলনটাই কিন্তু শেখ হাসিনা আর তার আওয়ামী লীগের টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটায়। আর এই পরিবর্তনের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ ছিল এই জুলাই চার্টার। সোজা কথায় এর মূল লক্ষ্য ছিল ক্ষমতা যেন আর কখনো কোনো এক ব্যক্তি বা দলের হাতে কুক্ষিগত না হয়ে পড়ে এবং দেশের গণতন্ত্রের ভিত্তিটা আরও মজবুত হয়। তো জনগণের কাছ থেকে এত বড় একটা ম্যান্ডেট পাওয়ার পর বিএনপি এখন ঠিক কি করতে চাইছে? তাদের হাতে এখন কিন্তু দেশের সংবিধান আর অর্থনীতিতে বড়সড় বদল আনার একটা দারুণ সুযোগ রয়েছে। তাদের নির্বাচনী প্রচারণার ফোকাস ছিল একদম সাধারণ মানুষের সমস্যাগুলো, যেমন ধরুন তরুণদের চাকরির অভাব, সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাওয়া দুর্নীতি, ভেঙে পড়া এনার্জি সেক্টর। আসলে যে কারণগুলোর জন্য ২০২৪-এর বিপ্লবটা হয়েছিল, সেই সমস্যাগুলো সমাধানের প্রতিশ্রুতি তাদের জয়ের আসল চাবিকাঠি ছিল। এখন আসা যাক সবচেয়ে জরুরি প্রশ্নে, বাংলাদেশের এই অভ্যন্তরীণ পরিবর্তনটা ভারতের জন্য কি মানে রাখে, বিশেষ করে যখন আমরা জানি যে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সাথে নয়াদিল্লির সম্পর্কটা ছিল খুবই ঘনিষ্ঠ। হাসিনার আমলের সময়টাকে বলা হতো ভারত বাংলাদেশ সম্পর্কের স্বর্ণালী যুগ, কিন্তু এখন সে অধ্যায় শেষ। কারণ ঐতিহাসিকভাবেই বিএনপির সাথে নয়াদিল্লির সম্পর্কে একটা দূরত্ব আর অবিশ্বাসের ছায়া ছিল। সম্পর্কটা এখন এক নতুন, আরও জটিল মোড়ের সামনে দাঁড়িয়ে। তবে এবারের ছবিটা একটু অন্যরকম। দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু বিশ্বের প্রথম সারির নেতাদের মধ্যে একজন, যিনি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। এটা কিন্তু একটা বড়সড় কূটনৈতিক পদক্ষেপ, নতুন সরকারের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার মতো। বিশেষজ্ঞরা এটিকে একটা ডিপ্লোম্যাটিক রিবুট বা রিসেট বলছেন। মনে হচ্ছে দুই দেশই অতীতকে পেছনে ফেলে নতুন রাজনৈতিক বাস্তবতাকে মেনে নিয়ে একসঙ্গে কাজ করতে প্রস্তুত। কিন্তু এই ইতিবাচক মনোভাবের পরেও সামনের পথটা কিন্তু একদম কাঁটামুক্ত নয়। অনেক পুরনো আর জটিল চ্যালেঞ্জ রয়ে গেছে, যা এই নতুন সম্পর্ককে কঠিন পরীক্ষার মুখে ফেলতে পারে। যেমন ধরুন তিস্তার জলবন্টনের সেই পুরনো সমস্যা, তারপর আছে সীমান্ত সন্ত্রাসবাদ নিয়ে চিন্তা। আবার বিএনপি চাইছে শেখ হাসিনার প্রত্যর্পণ, যিনি এখন ভারতেই আছেন। সব মিলিয়ে দুই পক্ষকেই খুব সাবধানে, খুব ভেবেচিন্তে কূটনৈতিক পথে এগোতে হবে। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো?
পরিস্থিতিটা এখন এমন যে ভালো প্রতিবেশী হওয়াটা আর কোনো অপশন নয়। এটা এখন দুই দেশের জন্যই অপরিহার্য। আঞ্চলিক স্থিতিশীলতা আর উন্নয়নের জন্য এটা ছাড়া আর কোনো পথই খোলা নেই। দক্ষিণ এশিয়ার রাজনীতির এই গুরুত্বপূর্ণ মোড় নিয়ে আমাদের আজকের বিশ্লেষণ এখানে শেষ করছি। আমাদের এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই কাজটি লাইক করে আর শেয়ার করে আমাদের সাপোর্ট করুন। আর ভারতীয় বিদেশনীতি নিয়ে এরকম আরও গভীর আলোচনার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।